হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো। আমরা যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির প্র্যাকটিস সেটগুলো করছিলাম, সেই প্র্যাকটিস সেটের আজ হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। এর আগে আমরা ফার্স্ট ক্লাসটা করেছিলাম, সেখানে ভালো তোমাদের প্রত্যেকের ফিডব্যাক পেয়েছি, তাই আমি এই ক্লাসটা কন্টিনিউ করার কথা ভাবছি। ঠিক আছে, তো সন্ধ্যে 7টার সময় ক্লাসটা আসবে। মাঝে মধ্যে সপ্তাহে হয়তো এক আধ দিন অফ থাকতে পারে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা প্রত্যেক দিন ক্লাসটা দেখবে, ক্লাসে থাকবে প্রত্যেক দিন সন্ধ্যে 7টা PM এর সময় ক্লাস তোমাদের আসবে। জিকে থেকে তোমাদের টোটাল 15তে, জেনারেল নলেজের 15টা প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন থাকবে। তো প্রত্যেক দিন সেই রকম সেট নিয়ে আসবো আমি, যেখানে জিকে 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15টা করে আমি তোমাদের করাবো। কিন্তু আজকের যে সেটটা, এখানে কিন্তু সমস্তটাই জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নেই। তো তোমরা দেখো এবং নিজেরা কাউন্ট করো যে তোমরা নিজেরা কতগুলো করতে পারছো। আর এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো, তা আমি মনে করছি যে জিকেতে তোমাদের 27-28 নাম্বার তুলতে পারবে এইখান থেকে। ঠিক আছে, এখন যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন প্রত্যেক দিন যদি তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও, তাহলে কিন্তু তুলতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের পেড ব্যাচের একটা শুরু করেছি, যেখানে হচ্ছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে। ঠিক আছে, অনেকেই প্রচুর মেসেজ এসছে, তাই কিছু কিছু রিপ্লাই দেওয়া হয়নি, তো অবশ্যই রিপ্লাই তোমরা পেয়ে যাবে। আর এই নাম্বারে মেসেজ করে দেবে তোমরা, লিখবে কি WBSSC গ্রুপ সিডি লিখে পাঠাবে, তাহলেই কিন্তু আমি প্রসেসটা বলে দেবো। যে আমাদের যে টেলিগ্রামে পিডিএফ ব্যাচ হবে, সঙ্গে সপ্তাহে 3 দিন আমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেবো টেলিগ্রাম প্রাইভেট গ্রুপের মাধ্যমে। সেই কোর্সটার 399 টাকা ফিস থাকবে। তো ডিটেলসে জানার জন্য তোমরা এই নাম্বারে মেসেজ করবে। চলো আর দেরি করবো না, শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো তোমরা, নাবার্ড হলো একটি কি? ব্যাংক, বোর্ড, পাখি নাকি ব্যুরো? নাবার্ড কি? নাবার্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। নাবার্ড থেকে প্রচুর প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসছে। ঠিক আছে, নাবার্ড থেকে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসছে। তো নাবার্ড হচ্ছে কি? নাবার্ডের পুরো নামটা আগে বলে দিচ্ছি তোমাদের, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাহলে নাবার্ড মানে কি হলো? নাবার্ড হচ্ছে একটা ব্যাংক, নাবার্ড হচ্ছে একটা রুরাল ব্যাংক, রুরাল ডেভেলপমেন্ট এবং এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য গঠন করা হয়েছে। নাবার্ড হচ্ছে একটা ব্যাংকের নাম। দেখো, নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল, এটা পরীক্ষায় থাকে। আর হেডকোয়ার্টার অবস্থিত নাবার্ডের মুম্বাই শহরে। আর অনেক সময় প্রশ্ন থাকে যে নাবার্ডের বর্তমান চেয়ারম্যানের নাম কি? তখন কাজী সাজি, কে সাজি থাকবে। এই কে সাজি হচ্ছেন বর্তমানে নাবার্ডের চেয়ারম্যানের নাম। ঠিক আছে, নাবার্ডের চেয়ারম্যান বর্তমান হচ্ছেন কে সাজি, কেভি। আচ্ছা, কেভি সাজি। ঠিক আছে, কেভি সাজি, কেভি হবে একটা, কেভি সাজি বা সাজি কেভি, তিনি হচ্ছেন নাবার্ডের চেয়ারম্যান। তো এই গেল প্রথম প্রশ্ন। নেক্সট প্রশ্নে যাবো আমরা। 2 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। 2 নম্বরে এমন একটা প্রশ্ন রেখেছি, যে প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলছি না, সহজ প্রশ্ন। আমরা ক্লাস 6-7 থেকে এগুলো আমরা পড়ে আসছি। ভার বা ওজনের পরিমাপ করা হয় কোন দ্বারা? সাধারণ তুলা দ্বারা, স্প্রিং তুলা দ্বারা, দাড়িপাল্লা দিয়ে নাকি কম্পিউটার দ্বারা? কিসের দ্বারা ভার বা ওজনের পরিমাপ করা হয়? তো দেখো, আমি একটু তোমাদের বলে দিচ্ছি, ভর এবং ভার এই দুটো জিনিসের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা জেনে নাও। ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে কি পরিমাণ জড় পদার্থ থাকে, সেটাই হচ্ছে সেই বস্তুর ভর। একটা ধরে নিচ্ছি, এরকম একটা পাথর আছে, এই পাথরের মধ্যে যতটা জড় পদার্থ আছে সেটাই হচ্ছে সেই বস্তুর ভর। কিন্তু ভার বা ওজন কি? কোনো বস্তুকে, এই বস্তুটাকেই পৃথিবী যে বল দ্বারা, যে ত্বরণ দ্বারা নিজের দিকে আকর্ষণ করবে, সেটাই হচ্ছে সেই বস্তুর ভার বা ওজন। তাহলে ভার বা ওজন পরিমাপ, ভার বা ওজন কি হয়? বিভিন্ন জায়গাতে, যদি পৃথিবীতে তুমি কোনো বস্তুর ওজন করো, সেটার যা ওজন হবে, চাঁদে সেই বস্তুর ওজন কিন্তু তার থেকে 6 গুণ কম হবে। ঠিক আছে, 6 ভাগ কম হবে। তো ভারের পরিবর্তন হয়, কিন্তু ভরের কোনোদিন কোথাও পরিবর্তন হয় না। তো এটার তোমরা উত্তরটা কমেন্টে বলবে, কারেক্ট আনসার কি হবে। ঠিক আছে, প্রত্যেকে, এইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করবে। ফার্স্ট ক্লাসটা করিয়েছিলাম, প্রচুর কমেন্ট এসছে সেখানে, এখানেও তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। 3 নম্বর প্রশ্ন দেখো, মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়েছিল? মহাবীর জৈন বর্ধমান, যার পুরো নাম হচ্ছে বর্ধমান নামে আমরা জানি, বর্ধমান মহাবীর জৈনর কোথায়, কি বলা হচ্ছে, কোথায় মৃত্যু হয়েছিল? আমরা জানি মহাবীর জৈন জন্মগ্রহণ করেছিলেন কুন্দগ্রাম। ঠিক আছে,
কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কত সাল? 599 বিসি। 599 বিসি বলতে কি বিফোর ক্রাইস্ট, মানে হচ্ছে 599 খ্রিস্টপূর্বাব্দে। 72 বছর বয়সে 527 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা গেছেন। 72 বছর বয়সে মারা গেছেন কোথায়? পাবাপুরী। জায়গাটার নাম হচ্ছে পাবাপুরীতে তিনি মারা গেছেন, মহাবীর জৈন। তাহলে পাবা ইজ দ্য কারেক্ট আনসার। পাবাপুরীতে তিনি মারা গেছিলেন, বিহারের। আর অনেক সময় মহাবীরের পিতার নাম অনেক সময় আসে, তো পিতা হচ্ছেন সিদ্ধার্থ, মাতা হচ্ছেন ত্রিশলা। মাতা হচ্ছেন ত্রিশলা, ঠিক আছে। তো পাবাপুরীতে তিনি মারা গেছিলেন। আর এই যে লুম্বিনী দেখতে পাচ্ছ, লুম্বিনী গ্রামে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। আর এই পাটলিপুত্র মৌর্যদের রাজধানী ছিল, বর্তমান পাটনা। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্নটা 4 নম্বর কি আছে দেখো। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় সংগঠিত হয়? সার্ক। সার্কের পুরো নামটা আগে জানতে হবে। দেখো এখানে আজ আমরা প্রশ্নোত্তর রেখেছি, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকের থেকে কিছু প্রশ্ন আছে আর বিভিন্ন সাবজেক্ট ধরেও কিছু প্রশ্ন আছে। তো সার্ক হচ্ছে যেমন স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন দিয়েছে, সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। সার্কের পুরো নামটা গন্ডগোল হচ্ছে কিছু, আমি তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও। সার্কের পুরো নামটা একটু দেখতে হবে আমাকে। সার্কের পুরো নাম কোথাও গন্ডগোল হচ্ছে, একটু ওয়েট করো। আচ্ছা, এশিয়ানের পুরো নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান সার্কের পুরো নাম হচ্ছে, আচ্ছা তোমরা যদি সার্কের পুরো নামটা কেউ জানো তো অবশ্যই বলবে। আমার এই মুহূর্তে একটু গন্ডগোল হচ্ছে, সার্কের পুরো মনে পড়ছে না। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রুরাল কোঅপারেশন কিছু একটা বটে, ঠিক আছে। এটা সার্ক হচ্ছে, এটার হেডকোয়ার্টার। প্রথম যে শীর্ষ সম্মেলন, সেই সার্কের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছিল ঢাকাতে, ঠিক আছে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছিল ঢাকাতে। আর এর হেডকোয়ার্টার অনেক সময় পরীক্ষায় আসে, হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে হেডকোয়ার্টার রয়েছে। আর মোট মেম্বার হচ্ছে 8টা দেশ এর মেম্বার রয়েছে। সার্কের মোট মেম্বার হচ্ছে 8টা দেশ। আর সেক্রেটারি জেনারেল তোমাদের প্রশ্ন থাকতে পারে, সেক্রেটারি হচ্ছেন সেক্রেটারি জেনারেল গোলাম সারওয়ার হচ্ছেন সেক্রেটারি জেনারেল। এইগুলো মনে রাখবে, ফুল ফর্মটা কেউ পারলে অবশ্যই বলবে, নাহলে আমি কমেন্টে জানিয়ে দেবো। এই মুহূর্তে বেরিয়ে গেছে মাথা থেকে, মনে পড়ছে না। 5 দেখো, শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই একটা, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো শিব কুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সন্তুর। আর এখানে দেখো তাবলা দেখতে পাচ্ছ, তাবলার একজন বিখ্যাত তাবলাবাদক ছিলেন আল্লাহ রাখা খান। তার পুত্র হচ্ছেন যিনি কিছুদিন আগে মারা গেলেন, বিখ্যাত তবলাবাদক, ঠিক আছে। তো তবলার জন্য বিখ্যাত শিবকুমার শর্মা হচ্ছেন সন্তুর। 6 দেখো, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে, বা যাকে আমরা যোজনা কমিশন বলে থাকি। এই প্ল্যানিং কমিশনেই কিন্তু প্ল্যান করতো প্রত্যেক বছরের যে 5th ইয়ার পরিকল্পনা, সেটা এই প্ল্যানিং কমিশন দ্বারা হতো। যেমন 5th ইয়ার পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। 1951 থেকে 56 এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী। 1956 থেকে 61 দ্বিতীয় পঞ্চবার্ষিকী। 1961 থেকে 66 এটা তৃতীয় পঞ্চবার্ষিকী। তারপরে রোলিং 1966 থেকে 69 একটা ইয়ারলি প্ল্যান আছে। এইভাবে চলতে থাকবে। কিন্তু 2014 সালে কি হলো, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর 2014 সালে এই প্ল্যানিং কমিশনকে ভেঙে দেওয়া হচ্ছে। আর 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠা হচ্ছে। 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগের প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক আছে। এই নীতির পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ। তাহলে বর্তমানে প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়েছে। নেক্সট দেখো 7 নম্বর, ভারতের স্বাধীনতার সময় দাঙ্গার উপর ভিত্তি করে পিঞ্জর উপন্যাসটি কে রচনা করেছেন? এই পিঞ্জর উপন্যাসটি যে রচনা করেছিলেন একজন বিখ্যাত
লেখিকা, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অমৃত কাউর। কে? তিনি হচ্ছেন অমৃত কাউর। ঠিক আছে, অমৃতা প্রীতম, অমৃত কাউর বলছি ভুল, অমৃতা প্রীতম, তিনি হচ্ছেন অমৃতা প্রীতম। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি তৎকালীন পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। রিসেন্টলি 2005 সালে অমৃতা প্রীতম মারা গেছেন। তো তিনি স্বাধীনতার সময় দাঙ্গার উপর ভিত্তি করে পিঞ্জর উপন্যাসটা লিখেছিলেন। 1919 সালে জন্মগ্রহণ করে 2005 সালে মারা গেছেন। ঠিক আছে, তো সাহিত্য একাডেমি পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, তারপর জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তো অমৃতা প্রীতম। নেক্সট দেখো যে প্রশ্নটা আছে 8 নম্বর, নিম্নের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? হর্নবিল ফেস্টিভ্যালটা কোন রাজ্যে পালিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সহজ প্রশ্ন। কারেক্ট আনসার হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটা পাখি রয়েছে, যে পাখিটার নাম হচ্ছে হর্নবিল। এই লম্বা ঠোঁট পাখিটার থাকে, সেই পাখিকে নিয়েই উৎসবটা হয়ে থাকে। সেই পাখিটা নাগাল্যান্ডে সেই সময় প্রচুর পরিমাণে আসে এবং সেটা নিয়ে হর্নবিল ফেস্টিভ্যাল হয়ে থাকে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 9 হচ্ছে কত সালে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল? চৌরি চৌরা, চৌরি চৌরা, এই চৌরি চৌরা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাছেই অবস্থিত চৌরি চৌরা বলে একটা ঘটনা। 1921 সালে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন। সেই 1921 থেকে 1922 সালে অসহযোগ আন্দোলনের জন্য একটা মিছিল চলছিল। সেই সময় পুলিশরা লাঠিচার্জ করেছিল। পুলিশরা লাঠিচার্জ করার ফলে সেই মিছিলের সাধারণ জনগণ পুলিশকে তাড়া করে, এবং পুলিশরা একটা থানায় লুকিয়ে পড়েছিল। সেইখানে জনগণ কি করেছিল? সেই থানাকে আগুন লাগিয়ে দেয়, যেখানে 22 জন পুলিশ মারা গিয়েছিল এবং সাধারণ মানুষ 3 জন সাধারণ মানুষ মারা গিয়েছিল। এটাই হচ্ছে চৌরি চৌরা ঘটনা, যেটা 1922 সাল। তারপর কিন্তু এই চৌরি চৌরা ঘটনার ফলেই অসহযোগ আন্দোলনকে তুলে নিচ্ছেন মহাত্মা গান্ধী। 10 নম্বর হচ্ছে 1900 সালের অলিম্পিক কোথায় আয়োজিত হয়? যে প্রথম আধুনিক অলিম্পিক, সেটা শুরু হয়েছিল 1896 সালে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্স। কোথায় হয়েছিল? গ্রিসের অ্যাথেন্সে। কিন্তু তারপরেই যেটা 1900 সালের অলিম্পিক হলো, সেটা হলো প্যারিস অলিম্পিক। ফ্রান্সের প্যারিসে হলো 1900 সালের অলিম্পিক। নেক্সট দেখো, ভারতের ড্যাশ অঞ্চলের প্রাচীন কৃষি পদ্ধতিকে ঝুমিং বলা হয়। সহজ প্রশ্ন, আর বহুবার পরীক্ষায় এসছে। ঝুমিং বা ঝুম চাষ কাকে বলা হয়? কোন জায়গাগুলোতে ঝুম চাষ করা হয়? পাহাড়ি এলাকায় ঝুম চাষ করা হয়, যেমন উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, এই সব জায়গাগুলোতে ঝুম চাষ করা হয়। তাহলে উত্তর পূর্ব, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে কোন শহরকে স্পেস সিটি বলা হয়? স্পেস সিটি, মহাকাশ শহর। কেন বলা হচ্ছে? কারণ যে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত ব্যাঙ্গালোর শহরে। কোথায় অবস্থিত? ইসরোর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর শহরে। সেই জন্য ব্যাঙ্গালোর শহরকে স্পেস সিটি বলা হয়ে থাকে। ইসরো প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বর, কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ডাইঅক্সাইড আমদানি করে সমুদ্রের তলায় সঞ্চয় করার প্রকল্প করেছে? কার্বন ডাইঅক্সাইডকে আমদানি করবে, সেই কার্বন ডাইঅক্সাইডকে সমুদ্রের তলায় সঞ্চয় করে রাখবে, এই রকমের একটা প্রকল্প গ্রহণ করেছে 1-2 বছর আগের এটা প্রশ্ন। কারেন্ট আনসার হচ্ছে ডেনমার্ক। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন দেখো, অরিজিন অফ দ্য স্পেসিস বইয়ের লেখক কি? পুরো বইটার নাম বললে অরিজিন অফ দ্য স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটার লেখক হচ্ছেন বিখ্যাত ডারউইন। ঠিক আছে, নেক্সট হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি? তো শনি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে এবং উপগ্রহের সংখ্যা শনি গ্রহের দিন দিন কিন্তু বাড়ছেই। তো শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটান। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, টাইটান। নেক্সট দেখো 16, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? আগে ভোটের বয়স কি ছিল? 21 বছর ভোট দেওয়ার বয়স, সেটাকে কমিয়ে 21 করে দেওয়া হচ্ছে। কোন সংশোধনীর মাধ্যমে? কোন সংশোধনীর মাধ্যমে যে ভোটাধিকার, ভোটের বয়স, সেই বয়সটা কমিয়ে 21 থেকে 18 করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হচ্ছে কোন সংশোধনীর মাধ্যমে? এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু চেক করতে হবে, দেখতে হবে। ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করে দিচ্ছে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কততম? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের যে বয়স, সেটাকে 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হচ্ছে।
প্রত্যেক বছর 25শে জানুয়ারি এই দিনটি ভোটাধিকার মানে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়, কারণ 25শে জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, সেই জন্য। ঠিক আছে, 17 নম্বর প্রশ্নটা হচ্ছে, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এই কথাটা কে বলেছিলেন? কেউ যদি চোখ নিয়ে নেয়, তার বদলে তার চোখটাও যদি কেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু পুরো পৃথিবী এইভাবে অন্ধ হয়ে যাবে। এই কথাটা বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, অপশন বি। 18 নম্বর প্রশ্ন দেখব, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্যকে প্রিজার্ভ করে রাখার জন্য কোন জিনিস ব্যবহার করা হয়? বেনজোয়িক অ্যাসিড। কি হয়? বেনজোয়িক অ্যাসিডকে খাদ্যকে প্রিজার্ভ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য বেনজোয়িক অ্যাসিড ব্যবহার করা হয়। 19 নম্বর প্রশ্ন, 1916 সালের জাতীয় কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? 1916 সালে যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হলো, সেই অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদার। দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 সালে। প্রথম অধিবেশন হচ্ছে বোম্বাই শহরের গোকুল দাস তেজপাল হিন্দি কলেজে। প্রথম সভাপতি হচ্ছেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এখন প্রশ্ন থাকে প্রথম মহিলা সভাপতিকে। প্রথম মহিলা সভাপতি হবে কে হবে? এনি বেসান্ত। এনি বেসান্ত প্রথম মহিলা সভাপতি। এখন প্রশ্ন থাকবে যে প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তো সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এখন প্রশ্ন হবে যে প্রথম বাঙালি মহিলা সভাপতিকে, তো নেল্লি সেনগুপ্তা। নেল্লি সেনগুপ্তা প্রথম ভারতীয় মহিলা বাঙালি সভাপতি। ঠিক আছে, তাহলে এই তিনটে নাম মনে রাখবে। আর প্রথম সভাপতি হচ্ছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস 2বার ছিলেন, 1938, 1939। ঠিক আছে, ত্রিপুরী কংগ্রেস আর হরিপুরা কংগ্রেসের। নেক্সট দেখো, 20 নাম্বার, নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে 2011 সালের জনগণনা অনুযায়ী এক দশকে জনসংখ্যার সর্বাধিক বৃদ্ধি ঘটেছে? এই যে 2011 সালের সেন্সাস, এটাও তোমাদের পড়ে রাখতে হবে। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে। যেহেতু 2011 সালের পর কোনো রকমের নতুন সেন্সাস হয়নি, আর রিসেন্টলি শোনা যাচ্ছে যেটা যে জাতি সেন্সাস হবে, কাস্ট সেন্সাস হবে। ঠিক আছে, তো কাস্ট সেন্সাস কমপ্লিট হওয়ার পর সেটা থেকে প্রশ্ন দেব, এখন তো সেটার দরকার নেই। তো 2011 সালের যে জনগণনা, সেই জনগণনা অনুযায়ী কোন কেন্দ্র বা কেন্দ্রশাসিত বা রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বৃদ্ধি পেয়েছে? সেটা হচ্ছে দাদরা ও নগর হাভেলির জনসংখ্যা সবচেয়ে বৃদ্ধি পেয়েছিল। 2001 থেকে 2011 সাল, এই 10 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 55%। কোথাকার? দাদরা এবং নগর হাভেলি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি বলা হয় যে রাজ্য, কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল? মেঘালয়। মেঘালয়ের জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল, সেটা হচ্ছে 27.8%। মেঘালয়। 21 নাম্বার হচ্ছে, একটি সোনালী রঙের সিংহ যার ডান দিকের মানে সামনের পা একটি তরোয়াল রাখা আছে, এটি কোন দেশের জাতীয় প্রতীক? একটা সিংহ থাকবে, সিংহর সামনের দিকে ডান পা বলতে পারো, ডান পায়ে একটা তরোয়াল থাকে। আপনার চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় প্রতীক। শ্রীলঙ্কার জাতীয় প্রতীকটা একবার মনে করো, সিংহের ডান পায়ে একটা তরোয়াল সোজা করে উপরের দিকে থাকে। এই ধরনের প্রশ্ন থাকে পরীক্ষায়। ঠিক আছে, 22 নাম্বার হচ্ছে, দেখো কত সালে প্রথম 4G পরিষেবা চালু হয়েছিল? 4G পরিষেবা। আচ্ছা, এটা তো হলো 4G, কিন্তু এবার পরীক্ষায় আসবে কত সালে 5G পরিষেবা প্রথম চালু হয়েছে। তো এই 5Gটা তোমরা কমেন্ট করে জানাবে। 4Gটা আমি তোমাদের বলে দিচ্ছি, 2006 সালে প্রথম 4G হয়েছিল। আমাদের ভারতের কথা ভাবলে হবে না, আমরা প্রথম 4G পেয়েছিলাম, জিওর সিম কিনেছিলাম 2016-17 বা কিছু সালে, আমার যেটা মনে আছে। কিন্তু যদি প্রথম বিশ্বে বলা হয় 2006 সালে প্রথম 4G এসেছিল। 5G কবে এসছে তোমরা কমেন্ট করে জানাবে। 23 হচ্ছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র তারাপুর কোন রাজ্যে অবস্থিত? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত। 24 নাম্বার প্রশ্নটা দেখো, সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি ছিল? সাতবাহন রাজাদের, এখানে অপশনগুলো দেখো, এখানে পটিন, সেকেল, উন, লিরা। পটিন হবে কারেক্ট আনসার, কিন্তু এই পটিন 2-3টে ধাতুর মিক্স করা একটা মুদ্রা ছিল, যেটাকে বলা হতো পটিন ধাতু। সেই ধাতুর নাম থেকেই এই মুদ্রার নাম হয়েছিল পটিন মুদ্রা। যেমন তামা, লোহা, এই ধরনের 2-3টে ধাতু মিক্স করে পটিন ধাতু তৈরি করা হতো। সেখান থেকে একটা মুদ্রা হতো, যেটা খুব কম মূল্যের জিনিসপত্র কেনাবেচার জন্য ব্যবহার করা হতো, সেটা ছিল পটিন। কিন্তু সাতবাহনদের আরেকটা মুদ্রা ছিল, যেটার নাম ছিল পান। কি নাম ছিল? পান। এইটাও পরীক্ষায় আসে, পান।
25 নাম্বার দেখো, কত সালে সিকিম ভারতের একটি সম্পূর্ণ অঙ্গরাজ্যের স্বীকৃতি পায়? সিকিম ভারতের কবে ভারতের সঙ্গে সিকিম যুক্ত হচ্ছে? সিকিম ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে 1975, 1975 সালে। ঠিক আছে। 26 দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? আমি গতকালই রিজার্ভ ব্যাংক সম্পর্কে প্রশ্ন যখন করালাম তখন তোমাদের বলেছি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে, এর ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ করা হচ্ছে 1949 সালে। প্রথম গভর্নর যদি বলা হয় তখন হবে অসবর্ন স্মিথ। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ। প্রথম ভারতীয় গভর্নর বললেন সি.ডি. দেশমুখ। তাহলে এই রিজার্ভ ব্যাংক সম্পর্কে এই চারটে জিনিস তোমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে সি.ডি. দেশমুখ প্রথম ভারতীয় গভর্নর। 28 নম্বর প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আর ভারতীয় সংবিধানের যেসব জিনিসগুলো অন্যান্য দেশের সংবিধান থেকে বড় করা হয়েছে সেইগুলো তোমাদের জানতে হবে। যেমন সংবিধান সংশোধন পদ্ধতি, ভারতের সংবিধানের একটা সংশোধন পদ্ধতি আছে যে, ঠিক আছে, সেই যে সংবিধান সংশোধন পদ্ধতি এটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা, অপশন সি, দক্ষিণ আফ্রিকা থেকে। তারপর হচ্ছে যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? যেমন ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। 29 হচ্ছে তানপুরা বাদ্যযন্ত্রটিতে কতগুলো তার থাকে? তানপুরা দেখতে হবে, তানপুরা বাদ্যযন্ত্রটিতে কতগুলো তার থাকে? তানপুরা বাদ্যযন্ত্রটিতে কতগুলো তার থাকে? তানপুরা বাদ্যযন্ত্রটিতে 4টি তার থাকে। ঠিক আছে, 4টি তার থাকে। 30 হচ্ছে দেখো, বায়োলজি কথাটির প্রবর্তক কে? বায়োলজি শব্দটি কে প্রবর্তন করেছিলেন? কারেক্ট আনসার হবে জনস গ্রেগার মেন্ডেল বা মেন্ডেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা একটু চেক করে দেখতে হবে, বায়োলজি ওয়ার্ডটা কে প্রবর্তন করেছিলেন। বায়োলজি ওয়ার্ড ফার্স্ট ইউজড বাই, এটা লেমার্ক হবে। ঠিক আছে, আমার একটু খটকা লেগেছিল সেই জন্য আমি চেক করে দেখলাম, এটা লেমার্ক হবে। বায়োলজি যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা প্রথম ব্যবহার করেছিলেন লেমার্ক, দ্য ব্যাপটিস্ট যাকে বলা হতো, জঁ ব্যাপটিস্ট লেমার্ক। প্রথম বায়োলজি শব্দটা ব্যবহার করেছিলেন লেমার্ক। অপশন সি, লেমার্ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো আমাদের 30টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে নতুন শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এইভাবে ক্লাস আমাদের সন্ধ্যে 7টার সময় প্রত্যেক দিন আসতে থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আর ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন না করে থাকলে প্রত্যেকে জয়েন করে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে।